ঈদ মুবারক। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চ্যানেল এস এর ঈদ স্পেশাল আয়োজন আইকনিক বিউটি কেয়ার প্রেজেন্টস ঈদ আড্ডায়। আপনাদের সবার সাথে আছি আপনাদের পছন্দের হোস্ট আমি মিপা বিশ্বাস, এবং আমাদের সাথে রয়েছেন আমাদের সবার পছন্দের ফিল্ম অ্যাক্টর, আমাদের সবার প্রিয় মুখ কায়েস আরজু। চলুন আর দেরি না করে তাকে ওয়েলকাম জানানো যাক। ঈদ মুবারক ভাইয়া, কেমন ঈদ আছেন? মুবারক। আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভালো ছিলাম। আমি যখন ফিল্ম অ্যাক্টরদেরকে আমার সামনে পাই আমার ভালো লাগাটা কিন্তু দ্বিগুণ, তিনগুণ, চারগুণ এভাবে বাড়তে থাকে। সো লেটস ও সি, দেখা যাক আজকে আমি কতটা হ্যাপি থাকতে পারি পুরোটা শো জুড়ে। এটা তো খুব ভালো লাগছে। প্লেজার। আপনাকে কিন্তু বেশ চমৎকার লাগছে পাঞ্জাবিতে। এটা কি ঈদ ভাইবটা আনার জন্য পাঞ্জাবি পরা নাকি এমনিতে পছন্দ? পছন্দ। মাঝে মধ্যে পড়ি। কারণ একজন অ্যাক্টরকে কিন্তু মানুষ ফলো করে। তো কারেক্ট। তাদের ভালো লাগা মন্দ লাগাটা নিয়ে কিন্তু দর্শকরা সবসময়ই অনেক বেশি এক্সাইটেড থাকেন। সো ঈদের সময় আসলে ঈদের টাইমটা কিভাবে পার করছেন সেটা একটু ছোট্ট করে যদি জানতে চাই। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আমার আমার ঈদ একদম ছোটবেলা থেকে এই পর্যন্ত বুদ্ধি হওয়ার পর থেকে আমার ঈদ মনে হয় যে আমার আব্বু নেই। আব্বু মারা গেছেন অনেক আগে। তো আমার ঈদ মানে মনে হয় ফার্স্টে বাবা-মার পা ধরে সালাম করা, ঈদের নামাজ পড়ে এসে। এটা আমার ঈদ সম্পূর্ণ মনে হয় এবং আজকের দিন পর্যন্ত তা। ১ম আমি ঈদের নামাজ পড়ে এসে মার পা ধরে সালাম করলে আমার ঈদটা পরিপূর্ণ হয়ে যায়। তারপর বাকিগুলো হচ্ছে আমার মনে হয় যে হ্যাঁ, এরপর আমি মেইন কাজ সেরে ফেলেছি। আমার ঈদ সম্পূর্ণ হয়ে গেছে। এরপর আত্মীয়স্বজনের বন্ধু-বান্ধবকে নিয়ে ঘোরাফেরা এই সবকিছু মিলে এবার ঈদে আপনার কি কি কাজ আসলো? ঈদে ছবি আসার কথা ছিল বাট আ আ হয়তো পরের ঈদে হয়তো আসার সম্ভাবনা আছে। এবার ঈদে কি কোনো কাজ আমরা পাচ্ছি? ঈদে আমার মনে হয় না। এমনি ঈদ প্রোগ্রামগুলোতে হয়তো উপস্থিত আচ্ছা, থাকবো। একটু কিন্তু কাট মানে আমরা তো ঈদের ৫ম দিনে আছি অলরেডি। তার মানে এবার ঈদে ব্যস্ততা ছিল না তেমন একটা। হুম, এখানে যাব। ওকে। আচ্ছা। এবার ঈদে আসলে কি কি কাজ নিয়ে ব্যস্ত ছিলেন? ঈদের প্রোগ্রাম যে টেলিভিশন চ্যানেলগুলোর যে প্রোগ্রাম ওখানেই উপস্থিত ছিল। বাট আমার কোনো মুভি এই ঈদে মুক্তি পাচ্ছে না। হয়তো নেক্সট ঈদুল আজহাতে হয়তো মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। আপনার অভিনীত ১ম সিনেমাটার কথা কি মনে আছে? এটা তো আমার জান। আচ্ছা, সেই জানকে নিয়ে একটু গল্প শুনি। সেই জানটা হচ্ছে আজকের আমি কায়েস আরজু যে নাম আপনি শুরুতে যে ফিল্ম অ্যাক্টর সবকিছু মিলে সেই ১ম ছবি 'তুমি আছো হৃদয়ে' যেটার সাথে আমার নামের সাথে আ যেই ছবিটি আমার নামটাকে পরিচিতি এনে দিয়েছে, সেই ছবিটা আমার জান বললাম। সেই 'তুমি আছো হৃদয়ে' সেই ছবির আ দারুণ আমার জন্য একটা নতুন আর্টিস্টের জন্য তার ১ম মুভিটা যদি হ্যাবক রকম আলোচিত হয়, দর্শক গ্রহণযোগ্যতা পায়, এর চেয়ে বড় প্রাপ্তি আর হতে পারে না। সিনেমা হলে যখন সেই রিসেপশন পর্দায় আসার পর দর্শকের হাততালি, আমাকে গ্রহণ করা। এটা ঠিক কত সালের কথা? এটা ২০০৭ এর লাস্টে ২০০৮ এর ১ম দিকে। এরপরে আসলে কি কি কাজ করা হয়েছে তারপরে একের এরপরে পর ৪ এক? বছর আমার বড় ধরনের একটা গ্যাপ ছিল। কারণ আমার 'তুমি আছো হৃদয়ে' ছবির যে প্রযোজনা সংস্থা, উনাদের সাথে আমার আরো ৩ টা ছবি সাইন হয় এবং উনাদের একটা কন্ডিশন ছিল যে, আ এই ছবিগুলো শুটিং না হওয়া পর্যন্ত অন্য কোনো ঘরের ছবি করা যাবে না। তারপর আমি ওই ডিটে সাইন করি। তারপর তখন আমি অত বেশি বুঝিনি। যাই হোক আমার আ ৪ বছর একদম বড় ধরনের একটা গ্যাপ যায়। আ তেমন কোনো আপনার ওই ছবি নেই। সিনেমাটাতে কো আর্টিস্ট কে ছিলেন? আই আম ইয়ে ছোট পর্দার আয়েশা সালমা মুক্তি আচ্ছা। ছিলেন। আ এরপরে আসলে নতুন করে কাজ যেহেতু আর করা হয়নি। তারপরে আমরা না, 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 এগুলো কাটেন। আবিজাবি কথা বলছি। যাই আবার যাই। এই যে সিনেমা জগতে আপনি আসলেন, এটার আসলে যাত্রাটা শুরু কিভাবে? ছোটবেলা থেকেই কি স্বপ্ন দেখেছেন যে নিজেকে আসলে একজন নায়ক হিসেবে আমি দেখতে চাই বা অভিনয়ের প্রতি ভালোবাসা? মানে আসলে কোন দিকটাকে আপনি আ এখানে তুলে ধরতে চান যে যেটা আচ্ছা আমার আপনার আজকের হ্যাঁ, নায়ক হওয়ার পিছনে দায়ী? আচ্ছা আমি কখনো নায়ক হবো এটা ভাবিনি। বাট একটা নায়কের মতো, নায়কের জীবনের মতো আমার জীবনটা হবে সারা জীবন। এটা ভেবেছি। সেটা হলো আমাদের প্রয়াত নায়ক সালমান শাহ। এই যে ডান হাতে ঘড়ি পড়ি, এটা আমি প্রায় প্রোগ্রামে বলি। কথাটা আসলেই বলি যে এই যে ডান হাতে ঘড়ি পড়ি সেটা সালমান ভাই পড়তে বিদায় পড়ি। যাই হোক ওনার যে চরিত্রগুলো, ওনার যে হিরোরা তো বেশিরভাগ পজিটিভ ক্যারেক্টার গুলো করে সমাজের আ অন্যায়ের বিরুদ্ধে কথা বলা,
মানে হিরোদের যেরকম একটা পজিটিভ ক্যারেক্টার থাকে, তো ওই চরিত্রগুলো দেখতে দেখতে আমার ভিতরে একটা কাজ করতো যে আমি একটা ভালো মানুষ হব। তো ভালো মানুষটাই তো আসলে সমাজের নায়ক। কিন্তু বাস্তবে যে আমি মানে পর্দার নায়কটি হব এটা কখনো স্বপ্ন দেখিনি। আমি এমনি গ্রুপ থিয়েটারে কাজ করতাম। তারপর ঘটনাক্রমে ঢাকায় যখন টুকটাক কাজ করি, এর ভিতর ছবির কয়েকটা জায়গা থেকে ছবির অফার আসে। তখন বুঝলাম যে, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি ঘড়ি যেভাবে পরে আমি সালমান ভাইয়ের স্টাইলগুলো ফলো করতাম। ক্যাপ পরতাম সবসময়, ব্রেসলেট, এরকম সব কিছু সালমান ভাইয়ের মতো করে আমাকে ফ্যামিলিতে বা বন্ধু বান্ধবরা ছোট সালমান ডাকতো একটা সময়। আচ্ছা। তারপর সেই মানুষটা যে আবার সালমান ভাই যাদেরকে নিয়ে কাজ করেছে সেই মানুষগুলো নিয়ে যে আবার আমি চলচ্চিত্রের মানুষ হয়ে যাব, তাদেরকে নিয়ে কাজ করব, সেটা স্বপ্নের মতো। তাহলে যেহেতু এত মানে জল্পনা কল্পনা ভালো লাগা তারপরে আসলে সিনেমাতে আসা, ওই মুভির একটা গান না দেখলেই কিন্তু না। চলুন তাহলে আপনার ওই মুভির একটা সুন্দর গান দেখে চমৎকার সুন্দর একটা গান, মানে এখানে নীলের একটা ছোঁয়া আছে। আমি আবার নীল পাঞ্জাবি পরা দেখছি, নীলের প্রতি কি অন্যরকম একটা ফ্যাসিনেশন কাজ করে হ্যাঁ, সব সময়। হ্যাঁ, সব নীল সময়। কিন্তু কষ্ট হয়, জীবনে কি কষ্ট আছে অনেক? কষ্ট না থাকলেও না, আর্টিস্টদের আসলে কষ্ট আছে, ইমোশন আছে। এটা আমি আর্টিস্ট, খেলোয়াড়, মানে সিঙ্গার, সব ধরনের মানে সাংস্কৃতিক জগতে যারা কাজ করে প্রত্যেকের কথা বললাম। তাদের একটা নীল বেদনা একটা আছে। কারণ আর্টিস্টটা অনেক বড় মনের হয়। আসলে গানটা দেখার পরে আমি গান নিয়েই কথা বলবো ভাবছিলাম। কিন্তু ওই যে আবারও অফ টপিক এ চলে গেলাম। আপনার পাঞ্জাবি আমাকে ডিস্ট্রাক্ট করছে কালারটা। যাই হোক, এত সুন্দর মানে তখনকার সময়ের কাজ। কেমন লেগেছিল আসলে শুটিং করতে গিয়ে? ১ম যখন জীবনে একজন নায়ক হিসেবে আপনি কাজ করছেন, তখন ভালো লাগাটা আসলে কিরকম ছিল? ভালো লাগা, এই ছবির টাইটেল ট্র্যাক 'হও যদি নীল আকাশ আমি মেঘ হবো আকাশে' যে গানটা দেখলেন, এই গানটা শুটিংয়ের আগে আমি মানে আমরা ছবির শুটিংয়ে যাওয়ার আগে, এই ছবির শুটিং হয় রাঙামাটিতে। শুটিংয়ে যাওয়ার ৩ মাস আগে আমার হাতে গানটা আসে। ডিরেক্টর আচ্ছা। আমাকে দিয়েছিলেন। তো আমি প্রতিদিন গানটার প্রতি আমারও একটা ভালো লাগা আছে। তো আমি প্রতিদিন ২০-২৫ বার করে শুনতাম এই গানটা। আর যখন শুটিংয়ে যাই তখন তো মানে বোঝাতে পারব না। রাঙ্গামাটির আ সুবলং নামে একটা জায়গা আছে। হ্যাঁ, রাঙ্গামাটি থেকে ২ ঘন্টা ভীষণ লাগে। সুন্দর। হ্যাঁ, ভীষণ সুন্দর। তো আমি আমরা টোটাল টিম ইয়েতে করে যাচ্ছি, স্টিমারে করে যাচ্ছিলাম। আর আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছিল যে একটু পর আমি গানটা লিড করব। তো এই আচ্ছা। গানে শুট করব। এটা মানে একদম স্বপ্ন। আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে আমার এই ছবিতে রাজি হওয়ার পর আমি ছবিতে রাজি হচ্ছিলাম না। হাসিবুল ইসলাম মিজান সাহেব প্রয়াত। উনি বড়, বড় ছবি করেছেন। 'আমার স্বপ্ন তুমি', 'জন্ম', কেন, কেন 'কপাল'। মাঝখান থেকে একটু জানতে ইচ্ছে হলো। আমি কেন ছবিতে রাজি রাজি হচ্ছিলেন হচ্ছিলাম না? না। আমি আমি আমাকে যখন মিজান ভাই ১ম আমাকে অফার করে, তখন আমি বললাম যে, "না, এখন তো খারাপ সময়, অশ্লীলতার যুগ। আর আমার ফ্যামিলি আমাকে ত্যায্য পুত্র করবে। এই তো আচ্ছা, চলচ্চিত্র একেবারে এসব।" সেই চিরাচরিত যে ধরনের হ্যাঁ, হ্যাঁ, ডায়ালগ এরকম। গুলো তখন থাকে। হ্যাঁ, তখন উনি আমার উপর পেয়ে বসলো যে, "হ্যাঁ, যেখানে ছেলেরা আমাদের পেছনে ঘুরে সেখানে তুমি উল্টা এই নাম্বার দাও।" ঠিক আছে? নাম্বার নিল। এই ১ বছর কিন্তু আমার সাথে উনি তখন 'আমার স্বপ্ন তুমি' ছবিটা করে, 'জন্ম' করে, 'কপাল' করে। অ্যা 'কপালের' তখন ডাবিং চলছিল এরকম আরকি। তো উনি বড়, বড় ছবি করেছিলেন এবং প্রত্যেকটা ছবির হিরো হিরোইন ছিলেন তখন সাকিব ভাই এবং শাবনূর ম্যাডাম। ৪র্থ ছবিতে আমাকে ইন করান। সেখান থেকেই এই 'হও যদি নীল আকাশ' গানের আ আমার ২ টা চাওয়া ছিল। একটা হলো ক্যামেরাম্যান নিতে হবে 'কেয়ামত' থেকে 'কেয়ামত' ছবির ক্যামেরাম্যান। আর মিউজিক ডিরেক্টর নিতে হবে এস এ টুটুল ভাইকে। কারণ আচ্ছা। টুটুল ভাইয়ের তখন ২ টা গান অসম্ভব জনপ্রিয়। একটা হলো 'আমার মাঝে নেই এখন আমি', সেই ছবির নাম হচ্ছে 'রানী কুঠির বাকি হুম, ইতিহাস'। হুম, 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 হুম। আরেকটা বেশ হচ্ছে জনপ্রিয়। হ্যাঁ, আরেকটা হচ্ছে 'যায় দিন যায় একাকী', হৃদয়ের কথা ছবির। ২ টা ছবি তখন অসম্ভব সুপার জনপ্রিয়। হিট। আমি ডিরেক্টরকে শর্ত দিই, এই ২ জনকে নিলে আমি ছবিতে করব। দেন উনি ২ জনকেই ইয়ে করেছেন। আচ্ছা, বুঝছেন? আরো মজার, মজার গল্প শুনবো। তবে একটু বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, সময় হয়ে গেল বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি বিরতির পর। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং চ্যানেল এস। Star Fashion,